সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত অনুষ্ঠান ক্রীড়াঙ্গন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল্লাহ চৌধুরী। চট্টগ্রামের জেলা স্টেডিয়ামে এইসব এখন চলছে ফুটবলের জমজমাট আসর মেয়র কাপ চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট। চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টের মাধ্যমে চট্টগ্রামের ফুটবলের কী উন্নয়ন অথবা এই টুর্নামেন্ট ফুটবলের জন্য কী পাথেয় তৈরি করতে পারে সে নিয়ে আজকে আমরা আলোচনার জন্য দুজন ক্রীড়া ব্যক্তিত্বকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তারা হচ্ছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং সাবেক কৃতি ফুটবলার ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক ফুটবল সম্পাদক মোহাম্মদ শাহজাহান। এ পর্যায়ে আমি কথা বলছি চট্টগ্রামের একজন প্রথিতযশা ক্রীড়া সংগঠক, সাবেক কৃতি ফুটবলার জনাব মোহাম্মদ হাফিজুর রহমানের সাথে। হাফিজ ভাই, এই যে মেয়র কাপ চলছে, প্রথম কথা হলো যে চট্টগ্রামে আপনারা আয়োজক, মানে কি সিজেকেএস ক্লাব সমিতি 89টা ক্লাব আছে, কিন্তু মাত্র 5টা টিম অংশগ্রহণ করার কারণটা কি? আমাদের দেশে 5ই আগস্ট যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের পর আমাদের হঠাৎ করে খেলাধুলাতেও একটা নির্জীবতা, মানে আমরা ধারাবাহিকতা যেটা ছিল সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। ক্লাবগুলোর কর্মকর্তা, খেলোয়াড় বিভিন্নভাবে আর্থিকভাবে আমরা যে ক্লাবগুলোর সংকট আমরা দেখতে পাই। তা আমরা ক্লাব সমিতি এটা গঠন করলাম। এটা আগে ছিল না, আগে আমরা ফুটবল দলগুলোর সমিতি ছিল। এটা আমাদের সিজেকেএসের 89টি ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে এই সংগঠন করা হয়েছে। এই সংগঠন করার পরে আমরা যখন দেখলাম যে আমাদের চট্টগ্রামের সিডিএফে যেটা প্রিমিয়ার লিগ করে থাকেন, তারা অনেক চেষ্টা করেও টিমগুলোর যে আর্থিক সংকট, সাংগঠনিক সংকট ইত্যাদির কারণে এবার লিগ হচ্ছে না। তা আমরা মনে করলাম না, আমাদের চট্টগ্রামের প্লেয়াররা যারা চট্টগ্রামের প্রিমিয়ার লিগ খেলে, ফার্স্ট ডিভিশন খেলে, ঢাকাতে প্রিমিয়ার, সিনিয়র ডিভিশন, যত ফার্স্ট ডিভিশন এবং তার উপরে খেলাধুলা করে, কিন্তু চট্টগ্রামের প্লেয়ার তাদের যে একটু আর্থিক সংকট, খেলোয়াড়দের যে আর্থিক সংকট আছে, তারা এই লিগ খেলে বেশ অর্থ পান, যেগুলি দিয়ে তাদের ব্যক্তিগত এবং সাংসারিক জীবনে কাজে আসে। তা আমরা চিন্তা করলাম শুধুমাত্র আমাদের এখানে লিগে ওপেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্লেয়ার এসে খেলতে পারে, কিন্তু আমরা চিন্তা করলাম যে এটা যে শুধুমাত্র চট্টগ্রামের, বৃহত্তর চট্টগ্রামের বাসিন্দা যারা চট্টগ্রাম, আমি আবার বলছি, যারা চট্টগ্রাম লিগের ফার্স্ট ডিভিশন, সিনিয়র ডিভিশন এবং ঢাকা প্রিমিয়ার ফার্স্ট ডিভিশন এবং ন্যাশনাল লিগে যারা খেলেন, শুধুমাত্র তাদেরকে নিয়ে এই টুর্নামেন্ট করব। আমরা চাই আমাদের এলাকার ছেলেদেরকে কিছুটা আর্থিক সহযোগিতা করার জন্য খেলাধুলার মাধ্যমে। 5ই আগস্টের পর এরপর অ্যাডো কমিটি করা হয়েছে, তারপরেও কেন নির্জীবতাটা থাকবে? মানে অ্যাডো কমিটি কার্যকারিতাটা কি ছিল না, বা অ্যাডো কমিটি যারা আসছে তারা কি ঠিকমতো কাজ করতে পারে নাই? আপনি একটা অনুষ্ঠান করবেন, গানের অনুষ্ঠান, সেখানে যে শিল্পীরা গান গায় তার মধ্যে কিছু শিল্পী আপনার পছন্দ হয় না, আপনি তাদের বাদ দিবেন, কিন্তু অন্যান্য যারা শিল্পী, প্রকৃত শিল্পী, তাদের মধ্যে নিয়ে আপনাকে স্টেজে অনুষ্ঠান করতে হবে। আপনি যদি বলেন শিল্পীদেরকে বাদ দিয়ে আমি হাফিজ কোনোদিন গানের স্বরলিপি, মানে সেটা কখনো নাম শুনি নেই, আমাকে যদি গানের স্টেজে তুলেন, যে অবস্থা হবে, আমি মনে করি অ্যাডক কমিটি গঠন করার সময় ক্রীড়া সংগঠকদেরকে পছন্দনীয় বা পছন্দশীল যারা ব্যক্তি ছিলেন, ক্রীড়া সংগঠন ছিলেন, তাদেরকে নিয়ে আপনি করতে পারতেন। কিন্তু যাদেরকে নিয়ে করেছেন, আমি মনে করি তাদের দোষ না, যারা তাদের দায়িত্ব দিয়েছেন সেটা তো এই লাইনের লোক না, রাইট ম্যান ইন দি রাইট প্লেস না হওয়ার কারণেই এই বন্ধাত্ম সৃষ্টি হয়েছে। মাঠের মধ্যে আমরা দেখতাম অত্যন্ত মানসম্মত, এবং চট্টগ্রাম থেকে কিন্তু মানে ডজনে ডজনে খেলোয়াড় ঢাকা লিগে খেলতেন, ন্যাশনাল টিমে খেলতেন। এখন এই যে ওই মানসম্মত খেলোয়াড়ের অভাব হওয়ার কারণ কি? আমাদের চট্টগ্রামে আমরা যখন খেলতাম, এই চট্টগ্রামে মাঠ ছিল চট্টগ্রাম কলেজ স্কুলের মাঠ, পোলো গ্রাউন্ড, প্যারেড গ্রাউন্ড সহ আরও অন্যান্য মাঠগুলি ছিল, কিন্তু সেই মাঠগুলির, তারপর জাম্বুরি মাঠ, সেই মাঠগুলি, এই 4-5টা মাঠের কথা বললাম। তাহলে আমি যে বললাম, ফ্যাক্টরির কথা বললাম, যেখান থেকে পণ্য উৎপাদন হয়,
মাঠ থেকে খেলোয়াড় উৎপাদন হয়। তো 4টে মাঠের জায়গায় মাঠ হওয়ার কথা ছিল 20টি, কিন্তু আপনার লক্ষ্য মাঠের সংখ্যা দেখবেন, বাড়ে নাই, তার আপনারা মানে। যদি সরজমিনে দেখেন ওই 4টে মাঠ ওগুলি সবগুলো অকেজ হয়ে গেছে, ওখানে খেলাধুলার আর উপযোগী না। আমাদের চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এবং উপজেলা লেভেলে আরও বেশি বেশি করে খেলার উপযোগী মাঠ না হলে, ফ্যাক্টরি না হলে প্রোডাকশন হবে না, মাঠ না হলে খেলা সৃষ্টি হবে না। এই যে প্রত্যেকটা স্কুলে, সরকারি স্কুল বলেন, প্রাইভেট স্কুল বলেন, ক্রীড়া শিক্ষকের একটা পদ আছে। আগে দেখতাম আমরা ক্রীড়া শিক্ষক যারা ছিলেন তারা মাঠের মধ্যে একেবারে মানে অন্তপ্রাণ ক্রীড়া লোকগুলো কিন্তু মাঠে থাকতেন, সারাক্ষণ স্টুডেন্টদেরকে নিয়ে খেলাধুলায় মত্ত থাকতেন। এখন ক্রীড়া শিক্ষকরা কিন্তু ক্রীড়ার কোনো ধারে কাছেও নেই, বেশিরভাগ ওরা প্রাইভেট টিউশনই অথবা ব্যাচ পড়ানো নিয়ে ব্যস্ত। তাহলে তার কাজটা তিনি করছেন না, তাহলে ওই স্কুলগুলোর কী দায়িত্ব আছে? আপনারা কি ভূমিকা রাখতে পারেন তাদেরকে আবারও ক্রীড়ামুখী করার জন্য? আমি আবারও ব্যক্তি উদাহরণ দিই বলি, আমার স্কুলে একটা স্পোর্টস মডারেটর অর্থাৎ স্পোর্টস টিচার একটা পদ ছিল, সেখানে একটা নিয়োগপ্রাপ্ত একজন টিচার ছিলেন, তার নাম হচ্ছে মিস্টার লেজলি ডিকস্টা। উনি মারা গেছেন। উনি মারা গেছেন। হ্যাঁ। উনি আমাদের সমস্ত খেলাধুলাতে আয়োজন করতেন, আমাদেরকে ইন্টার স্কুল খেলাতে নিয়ে যেতেন। ওনার কাজ হচ্ছে শুধু খেলাধুলা করানোর জন্য। কমার্স কলেজে গেছি, সেখানে একটা ক্রীড়া শিক্ষক ছিল গোপাল বাবু, কিন্তু এরপরেও একজন টিচার মানে তখন হয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন আমাদের সদ্য প্রয়াত শায়েস্তা খান স্যার। উনি খেলাধুলার জন্য অন্তপ্রাণ, খেলাধুলার জন্য আপনার নিজস্ব অ্যাথলেটিক্স, তারপরে ইন্টার কলেজের খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, সবগুলি খেলাধুলার জন্য ওনার দায়িত্ব ছিল। উনি আমাদের অনুপ্রাণিত করতেন, উনি এগুলি সংগঠিত করতেন। সেই হিসেবে চিটাং কলেজ বলেন, আমাদের যে ইন্টারমিডিয়েট কলেজ বলেন, এখানে কিছু টিচার ছিল, তাদেরকে চিনতেই খেলাধুলার জন্য খেলাধুলা স্যার হিসাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে ওগুলি প্রায়, ওইসব কথাবার্তাগুলি প্রায় মৃত। আবার আপনি বলছেন এদেরকে সজীব করার জন্য, জ্যান্ত করার জন্য। তাহলে সরকার কিন্তু অবশ্যই উদ্যোগী হতে হবে, ব্যক্তি পর্যায়ে হবে না। সরকার বলতে হবে ম্যান্ডেটরি যে আপনার স্কুলের কোথায়, স্পোর্টস মডারেটর কোথায়, স্পোর্টস টিচার কোথায়, উনি কোথায় বসেন, এই বছর কি কি খেলাধুলা আয়োজন করেছেন, ইন্টার স্কুল, ইন্টার কলেজ কোথায় কোথায় গেছেন, আমাদেরকে রিপোর্ট পাঠান বোর্ডে, শিক্ষা মন্ত্রণালয়ে। তখন দেখবেন যে বাধ্য হয়ে পরিবেশ সৃষ্টি হবে। ঠিক আছে হাফিজ ভাই, আপনি অনেকগুলো মূল্যবান কথা বলেছেন, যে যাতে বাংলাদেশের অন্তত ফুটবলের উন্নয়ন শুধু নয়, এটা ক্রীড়াঙ্গনেরই উন্নয়নের জন্য কথাগুলো বলেছেন। এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেটা স্কুলের প্রধান শিক্ষক হোক বা আমাদের প্রিন্সিপাল হোক, বিশ্ববিদ্যালয়ের ভিসি হোক, বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী বা ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত লোকজনরা হোক, সবাই এই জিনিসটা ভাববেন এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য ফলপ্রসূ একটা পরিকল্পনা গ্রহণ করে সেটা বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন, সেই প্রত্যাশা আমরা করছি। হাফিজ ভাই, আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখন আপনাদের সামনে এমন একজনকে উপস্থাপন করব, যিনি 1000-এর ফুটবলার, ক্রীড়া সংগঠক, একসময় চট্টগ্রাম আবাহনীর টানা 11 বছর তিনি অধিনায়কের দায়িত্ব পালন করেছেন, ঢাকার মাঠেও খেলেছেন দীর্ঘদিন, ভিক্টোরিয়া ক্লাব, আজাদ স্পোর্টিং ক্লাব। তিনি বর্তমানে দীর্ঘ প্রায় 2 যুগ ধরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন রাইজিং স্টার ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব মোহাম্মদ শাহজাহান। শাহজাহান ভাই, অনেক দিন তো ফুটবলের সাথে আছেন, এই যে এই ফুটবল খেলা মেয়র কাপ চলছে, এটা দেখে আপনার ভালো লাগে, মানে মন ভরে, নাকি চোখে শুধু দেখেন নেশার বসে মাঠে আসেন? খেলা দেখে কি ভালো লাগে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি ঠিকই বলেছেন, ফুটবল খেলা ভালোবাসি, এই জন্য মাঠে আসা এবং ফুটবল নিয়ে কাজ করতেছে। কিন্তু আপনি যে কথা বলছেন, যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, আগের যে ফুটবল আমরা 80-র দশকে যে ফুটবল, 90-র দশকে যে ফুটবল খেলেছি, দেখেছি, এই ফুটবল এখন নাই বাংলাদেশে। কারণ এগুলোর জন্য মূলত আমাদের ফেডারেশন বলেন, আমরা যারা সংগঠক হিসেবে আছি, আমরাই দায়ী মূলত। আমরা আমাদের ছেলেদেরকে আমরা এভাবে গড়ে তুলতে পারিনি।
বিশেষ কারণে, যে কারণগুলো হয়তো আপনিও জানেন, আমিও জানি। আমাদের অনেক বাধ্যবাধকতা আছে, যার জন্য আমরা এগুলোকে ধারণ করতে পারিনি, যার জন্য আমাদের এই ফুটবলটাকে আমরা যতটুকু যাওয়ার কথা ছিল, যতটুকু আমরা এগিয়ে নিয়ে যাওয়ার কথা, ততটুকু আমি নিতে পারিনি। হয়তো ভবিষ্যতে ইনশাল্লাহ, আপনি এখন দেখতেছেন এখন একটা ফুটবলের জোয়ার এসেছে বাংলাদেশে। বিদেশি ফুটবলারদের আমরা এখানে আমাদের ন্যাশনাল টিমে অন্তর্ভুক্ত করতে পেরেছি, যার দরুন একটু খেলার প্রতি, এই ফুটবল খেলার প্রতি, যেহেতু আপনি জানেন ফুটবল বাংলাদেশের খুবই জনপ্রিয় খেলা। এই খেলার প্রতি মানুষের আবেগ আগেও ছিল, এখনও আছে এবং জনপ্রিয়তা আছে। তো এই ফুটবলকে যদি ধারণ করতে চাই, তাহলে এই যে একটা জোয়ার এসেছে, এই জোয়ারে আমাদের কী আমাদের পরিকল্পনাগুলি, ভবিষ্যতের পরিকল্পনা আমাকে ঠিক রাখতে হবে, আমরা এভাবে এগোতে হবে। এই যে আগে যে পরিবেশটা ছিল স্কুলের হয়ে খেলা, এখন ওই খেলাটা নেই। আর আপনি চট্টগ্রাম কলেজের মাঠ মানে প্যারেড মাঠে আব্দুল শুকুর চৌধুরীর হাতে, নিশ্চয় আপনার হাতে খড়ি, তো ওই যে এরকম নিবেদিত প্রাণ কোচ আব্দুল শুকুর চৌধুরী বলেন, লুলু বলেন, এদিকে আনম কুদ্দুস বলেন, পরবর্তী নজরুল ইসলাম নেদুকে আমরা দেখেছি। এখন কি ওই জাতের সমস্যাটা কোথায়? কি সংগঠকরা নাই, কোচরা সময় দেয় না, নাকি পরিবেশটা আগের মতো নাই? আসলে তো দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। মানুষ আগে ছেলে মেয়েরা যেভাবে স্কুল কলেজে খেলতো, আগে স্কুলে ধরেন যে কোনো স্কুলে একটা গেম টিচার ছিলেন, উনি এগুলো আয়োজন করতেন, স্কুল আয়োজন করতো, সবাই মিলে বোর্ড করতো, বোর্ড খেলা আমরা দেখেছি, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, এভাবে খেলা হতো। এখন তো এগুলো হচ্ছে না। এই যে দেশের প্রেক্ষাপট এখন আর ছেলেরাও আগের মতো আসতেছে না। কারণ আমি যদি ছোটোকাল থেকে ওদেরকে যদি একটা মাঠ দিতে না পারি, একটা খেলোয়াড় সৃষ্টি করা একটা জায়গা যদি ওদের খেলতে দিতে না পারি, তাহলে কোত্থেকে উঠে আসবে? ওরা তো ইন্টারেস্ট হারাই ফেলবে। যার ধরুন আমাদের এখন যে মাঠগুলো ছিল আগে, এই মাঠগুলো ছোটো হয়ে গেছে। আর আমাদের টিচারদেরও একটু আন্তরিকতার হয়তো অভাব, এবারে বলবো না, অথবা ওনাদের ওই সুযোগ হচ্ছে না যে ছেলেদেরকে একটু গেমের ব্যাপারে বা যে কোনো খেলাধুলার ব্যাপারে একটু আগ্রহ সৃষ্টি করার জন্য। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক ছিলেন 2 টার্ম, কিন্তু শেষের দিকে আমরা দেখেছিলাম একটা চমৎকার উদ্যোগ ছিল, একটা বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্ট থেকে আপনি 30-35 জনের একটা গ্রুপ বাছাই করেছিলেন, সেরা খেলোয়াড় বাছাই করে দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণ শুরু করেছিলেন। এবং যতটুকু জানি সিজি কেসের টাকার জন্য আপনি অপেক্ষা করেন নাই, নিজে থেকে দিয়ে কিন্তু শুরু করেছিলেন তাদের আবাসিক ক্যাম্প। এবং ওই ক্যাম্প থেকে চট্টগ্রামের জেলা ক্রীড়া সংস্থার লিগে অসংখ্য খেলোয়াড় খেলেছে, মানে ঢাকামুখী বা অন্য জায়গা থেকে আনতে হয় না, অনেক কম প্লেয়ার আনতে হয়েছে। চট্টগ্রামে আপনি ভাবেন স্বনির্ভর করার জন্য একটা মানে পরিবেশ তৈরি করেছিলেন। এখন পরবর্তীতে সেটা কেন কন্টিনিউ করতে পারেন নাই, এক প্রশ্ন। আর দ্বিতীয় হলো, আপনি কি শুরু করবেন ক্লাব লেভেলে বয়সভিত্তিক টিম দিয়ে বা একাডেমি দিয়ে আপনাদের একটা পাইপলাইন তৈরি করার উদ্যোগটা? আমি প্রথম টার্মে যখন এখানে ফুটবল সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করি, এর পরপরই আমার একটা মাথার মধ্যে একটা ছিল যে, আমার একটা প্ল্যান ছিল যে আমি এখান থেকে কিছু কিশোর ফুটবল আমি পাইপলাইনে দিতে পারি কিনা। তো তারপরে আমরা গেলাম আপনার যে একটা ওই যে উপজেলা একটা টুর্নামেন্ট করলাম, ওখান থেকে আমি কিছু প্লেয়ার চুজ করে আপনার প্রশিক্ষণের ব্যবস্থা করলাম। আমার এটা অ্যাকচুয়ালি এটা আমার একটা ছিল যে আমি 2 বছর মিনিমাম ওদেরকে প্র্যাকটিস করাবো, কিন্তু এটা আমি পারিনি। আমি 3 মাসের মধ্যে আমার এটা শেষ করে দিতে হয়েছে। কারণ আপনি দেখেন এখানে বিভিন্ন কারণ আছে। এক কারণ হলো যে আমরা প্লেয়ারগুলোকে আবাসিকে অনেক চেষ্টা করেছি, রাখতে পারিনি। আর আপনি খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। এগুলো আমি টিভিতে বলতেছি যে এটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না। আমাদের এখানে ম্যাক্সিমাম ফুটবল খেলে খুবই গরিব ঘরের ছেলেমেয়েরা, এখানে বড় লোকের ছেলেমেয়েরা ফুটবল খেলে না। যার দরুন ওদেরকে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি রাখতে পারিনি। কারো হয়তো 2-3 মাস পর দেখলাম যে কারো চাকরির খুবই দরকার, যেটা আমি দিতে পারিনি। কারো বিদেশ যাওয়া খুবই দরকার, ওর ফ্যামিলির প্রয়োজনে, যার দরুন ওরা আর এখানে আমি কন্টিনিউ করতে পারিনি। আর আমাদের এখানে মাঠেরও একটু সমস্যা ছিল, এখানে আমাদের সিজে কেসের ওই আপনার আবাসিক ক্যাম্পেরও সমস্যা ছিল, যার দরুন আমি আর কন্টিনিউ করতে পারিনি। তবে হ্যাঁ, ভবিষ্যতে আমার প্ল্যান আছে, আমার রাজিং স্টার ক্লাব দিয়ে অন্ততপক্ষে আমি চেষ্টা করব যে একটা একাডেমি খুলে আপনার তরুণ খেলোয়াড়দেরকে, তরুণদেরকে আমি প্রশিক্ষণ দিয়ে ইনশাআল্লাহ পাইপলাইনে কিছু প্লেয়ার দেওয়ার আমি আপ্রাণ চেষ্টা করব। আমাদের যার যেসব ক্লাব আছে এবং যেসব সংগঠক আছে, তাদের কাছে আপনি র্যাপিলকে, এই ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের কাছে আপনার মানে আবেদনটা কী থাকবে? তাদের কাছে আপনি কোন মেসেজটা পৌঁছাবেন, যেটা দ্বারা তারা উদ্বুদ্ধ হয় এই খেলোয়াড় তৈরির জন্য একাডেমি করা বা বয়সভিত্তিক টিম করে আবারও
এই চট্টগ্রামকে খেলোয়াড় উপহার দেওয়ার জন্য? এটা হলো আপনার প্রশিক্ষণের তো আসলে বিকল্প কিছু নাই। আমি আমার চট্টগ্রামে যারা ফুটবল ক্লাব আছে, ফুটবল খেলে, যারা মেইন ফুটবলই খেলে, তাদেরকে আমি ওনাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রতিটি ক্লাবের আন্ডারে আপনার একটা ভালো প্রশিক্ষক রেখে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, কারণ যতদিন আপনি প্রশিক্ষণ করে আগাতে না পারবেন ততদিন আপনার খেলা আপনার ডেভেলপ হবে না, টিমও আপনার রেজাল্ট আনতে পারবে না, আর আমাদের খেলোয়াড় সৃষ্টি করতে পারবো না। প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। কাজী সালাউদ্দিন, শেখ মোহাম্মদ আসলাম বা আব্দুল সালাম মুর্শেদি, আশরাফুদ্দিন চুন্নু, সবার সাথে কিন্তু আপনি খেলেছেন। এদের মান সম্মত খেলোয়াড় হয়তো আমরা সামনে পাবো না, কিন্তু এখন যে কম্বাইন্ড মানে টিম এফোর্ট, আগে তো ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের খেলা দেখতে আসতো মানুষ, আমরা দেখতাম যে তারা যখন বসে বুট বাঁধতেন তখনও কিন্তু 200-400 মানুষ ঘিরে ধরতো তাদেরকে দেখার জন্য। এখন ওই ধরনের সেলিব্রিটি ফুটবলার তৈরি করার জন্য আপনাদের কোনো উদ্যোগ আছে কি না? বা এখন হামজা আসার পরে বাংলাদেশের ফুটবল কোথায় চলে গেছে দেখেন, র্যাঙ্কিংও কিন্তু উপরে চলে গেছে। তাইলে আমরা আরও হামজা তৈরি করার জন্য আমাদের উদ্যোগ কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? এই মেসেজটা সবার কাছে আপনি পৌঁছাবেন, এটাই আমার শেষ কথা। এটা আমার মেসেজ সেটাই থাকবে যে ক্লাবদের প্রতি বা প্রশিক্ষকদের প্রতি, আপনি যদি খেলোয়াড় যদি সৃষ্টি করতে চান মানসম্মত, খেলাধুলা নিয়ে পড়ে থাকতে হবে। আপনি এখানে খেলবেন, এরপরে আপনি আপনার ফুডিং করতে পারবেন না, আপনি রেস্ট নিতে পারবেন না। বাই ডিসিপ্লিনের কোনো বিকল্প নাই ফুটবল খেলায়, সোজা হিসেব আমরা করছি। ডিসিপ্লিনটা আপনাকে মাস্ট মেনটেন করতে হবে, এবং ওই খেলোয়াড়কে জ্ঞান সবসময় ফুটবলের উপর থাকতে হবে। লেখাপড়ার পাশাপাশি, লেখাপড়া যেমন আপনার কন্টিনিউ সাবজেক্ট যদি পড়তে হয়, ফুটবলটা ওইটা অনেক, ওখানে অনেক কিছু শিখতে হবে আপনাকে। বল কেমন মারতে হবে, কেমন দৌড়তে হবে, কেমন কী করতে, এগুলো প্রশিক্ষণের মাধ্যমে আপনার এটা করতে হবে, নাহলে কোনো বিকল্প নেই। ওইটাই মনোযোগ দিতে হবে, ডিসিপ্লিন। একটা কথায় শেষ কথা, ডিসিপ্লিনের উপর কিছুই নেই। এই যে শুধু খেলোয়াড়দেরকে আমরা শেখাবো, তো তারা যে শেষ পর্যন্ত ফুটবলের সাথে থাকবে তার জন্য তা আমার কিছু করা উচিত না? তাদের পারিশ্রমিক বা তাদের জন্য আয়ের উৎস অথবা তাদেরকে চাকরির ব্যবস্থা যেটা করা হতো, তাহলে তাদেরকে যদি আমরা কিছু না দিই তাহলে কোন ভরসায় সে ফুটবলের সাথে থাকবে? এইটার ব্যাপারে আপনি সংগঠক হিসেবে আপনার কোন পরিকল্পনা আবার সবার সাথে কী শেয়ার করবেন? ওই তো আমি তো আপনাকে একটু আগে কিন্তু বলছি, এই প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছি আমি। এই যে আমি 3 মাস যে প্রশিক্ষণ করালাম, এরপরে কারো বিষয় এসে গেছে কেন? ওর ফ্যামিলির প্রয়োজনে। তাহলে আপনি বুঝতে হবে যে আমার যদি এটা এনশিওর করতে না পারি, ওকে যে আমি খেলায় রাখবো, এই যে ফুটবলে রাখবো, ওর ফ্যামিলিকে আমি এনশিওর করতে হবে। ওকে এনশিওর করতে হবে যে না, তোমার এই ফুটবল খেলে তুমি কি তোমার জীবন বাঁচাতে পারবা, এই ফুটবল খেলে সংসার চালাতে পারবা, তোমার কোনো সমস্যা হবে না, তুমি তোমার যা কিছু এই ফুটবল খেলে তুমি অর্জন করতে পারবা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ক্রীড়াঙ্গনের সাথে থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রীড়াঙ্গনের সাথেই থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।